কি কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম সিভিক সেন্সে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওয় আমি আপনাদের বলবো যে আমার নতুন হুন্ডাই i20 চালিয়ে কেমন লাগলো। তো আমি একজন অল্ট্রোজ গাড়ির ওনার, আর অল্ট্রোজ আর i20 দুটোই কিন্তু প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে পড়ে। আমি রিসেন্টলি ইউপিতে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, আর সেখানে আমরা কলিগরা মিলে গেছিলাম। তো আমার কলিগের i20 আমি চালিয়েছিলাম এবং প্রায় 90 কিলোমিটার আমি গাড়ি চালিয়ে যাই। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো একজন অল্ট্রোজ গাড়ির ওনার হয়ে আমার i20 চালিয়ে কী ডিফারেন্স ফিল করলাম বা কী মনে হলো, সেই জিনিসগুলো আপনার সঙ্গে শেয়ার করব। দেখুন, প্রথমেই বলবো স্টিয়ারিংয়ের কথা। আল্ট্রোজের স্টিয়ারিং আর i20 স্টিয়ারিং দুটোই কিন্তু ইলেকট্রিক পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিং। তো অল্ট্রোজের যে স্টিয়ারিংটা আছে সেটা কিন্তু লো স্পিডে খুব হালকা থাকে, আর স্পিড একটু বাড়লে কিন্তু বেশ কিছুটা ভারী হয়ে যায়। কাজে গাড়ি যত এগোবে তত কিন্তু স্টিয়ারিং আপনার ভারী লাগবে। আর গাড়ি কিন্তু যখন একদম কম স্পিডে থাকবে, মানে 5-10 স্পিডে, তখন কিন্তু স্টিয়ারিং প্রচণ্ড হালকা। i20-র সঙ্গে এর একটা ডিফারেন্স আছে। i20 স্টিয়ারিং কিন্তু সেটা হচ্ছে একটু স্পিডে যখন আপনি চালাবেন তখন কিন্তু অল্ট্রোজের মতো ভারী হয় না, অর্থাৎ হালকাই থাকে। একটু ভারী হয় কিন্তু অতটা ভারী হয় না। আর লো স্পিডে তো অবশ্যই হালকা। তো যে কারণে অনেকের মনে হতে পারে যে অল্ট্রোজের স্টিয়ারিংয়ের থেকে i20 স্টিয়ারিং লাইট, কিন্তু তা নয়। যেহেতু i20 স্টিয়ারিং স্পিডের সাথে সাথে ওয়েটটা অতটা গেন করে না, সেই কারণে কিন্তু ওটাকে লাইট বেশি মনে হয়। আর স্টিয়ারিংয়ের দুটোরই কিন্তু খুব সুন্দর রিটার্নেবিলিটি। i20-ও ভীষণ ভালো, অল্ট্রোজও ভীষণ ভালো। i20 এবং অল্ট্রোজ দুটো স্টিয়ারিং কিন্তু খুবই অ্যাকিউরেট, ফিডব্যাকও দুটো স্টিয়ারিংয়েরই খুবই ভালো। এবার বলবো গিয়ারের কথা। গিয়ারে দেখুন, গিয়ারের জায়গায় যদি বলি তাহলে কিন্তু হুন্ডাই গিয়ার সবাই জানেন। আল্ট্রোজের থেকে কিন্তু i20 গিয়ার অনেকটাই বেশি সফট বলবো না, কিন্তু অনেকটাই বেশি প্রপারলি এঙ্গেজ হয়। আল্ট্রোজে এমনি কোনো অসুবিধা হয় না, কিন্তু কখনো কখনো আমরা মনে হতে পারে ঠিকমতো এঙ্গেজ হলো তো, সেই জিনিসটা কিন্তু i20-তে হবে না। i20 একদম প্রপারলি স্লটেড হয়। আর গিয়ারের কিন্তু যে ট্রাভেল সেটাও কিন্তু কম। অল্ট্রোজের গিয়ার ট্রাভেলটা একটু বেশি, i20 গিয়ার ট্রাভেলটা কিন্তু একটু কম। এবার আমি বলি ক্লাচের কথা। ক্লাচ i20-রও ভীষণ সফট, আল্ট্রোজেরও ভীষণ সফট। তবে দুটোকে তুলনা করা বেশ কঠিন, কিন্তু সেই জায়গা থেকেও আমি একটু ডিফারেন্স আমি পেয়েছি। যেটা বলি সেটা হচ্ছে আল্ট্রোজের ক্লাচ কিন্তু একটু 19-20 হলেও এগিয়ে, মানে সফটনেসের দিক থেকে একটু বেশি সফট বলবো আমি i20। তবে এটাও একটা ব্যাপার, এটা ইউজারের ওপরও ডিপেন্ড করে। ইউজার কীভাবে ক্লাচ রেখেছেন তার উপরও সফটনেস বা হার্ডনেস কিছুটা ম্যাটার করে। কিন্তু আমি i20 এর আগেও বহুবার চালিয়েছি, তো আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি i20 ক্লাচ ভীষণই সফট, কিন্তু আল্ট্রোজের ক্লাচ কিন্তু আরেকটু বেশি সফট। এবার বলি স্পেসের কথা। গাড়ি যদি স্পেস বলেন, স্পেসের দিক থেকে কিন্তু i20 আর আল্ট্রোজ একই রকম, ডাইমেনশন সবই সেম। তবে i20 পেছনের সিটের স্পেস, নি রুম যেটা, মানে হাঁটুর যে সামনের স্পেসটা, সেটা একটু স্লাইডলি বেশি আল্ট্রোজের থেকে, স্লাইডলি মানে 1-2 ইঞ্চি বেশি হবে। তার কারণও আছে। কারণটা হচ্ছে আল্ট্রোজের থেকে কিন্তু i20 হুইল বেস বেশি। হুইল বেস মানে দুটো চাকা, মানে ফ্রন্ট আর রিয়ার হুইলের যে ডিস্টেন্স সেটাকে হুইল বেস বলে। তো i20-র 2580 বোধহয় সম্ভবত, সেখানে কিন্তু আল্ট্রোজের 2501, অর্থাৎ 80 mm একটা ডিফারেন্স আছে। তো যে কারণে ভেতরে মানে রিয়ার সিটের স্পেসটাও একটু বেশি, কারণ হুইল বেস লম্বা হলে সাধারণত আপনার ভেতরে কেবিনের স্পেস একটু বেড়ে যায় লম্বায়। এই একটা ব্যাপার। কিন্তু এর একটা নেগেটিভও আছে, এটা আমি ফিল করেছি। আমাদের ওখানে যেখানে গাড়ি পার্ক থাকতো, i20 সাদা রঙের যেটা i20 যেটা চালিয়েছি আমি, আর আমার নীল রঙের অল্ট্রোজ, তো দুটো একই জায়গায় পার্ক থাকতো। আমরা এখন ঘোরাতাম একটা রোডের পোর্শন থেকে, আমি ঘোরাতাম, একবারে কিন্তু আমার টার্ন নিয়ে নিত। সেখানে কিন্তু i20 একবার টার্ন নেয় না, একবার মানে কিছুটা গিয়ে একটু ব্যাকে নিতে হয়। অর্থাৎ টার্নিং রেডিয়াস যদি বলি সেটা i20-র একটু হলেও বেশি আল্ট্রোজের থেকে। তার কারণ হচ্ছে হুইল বেস বেশি। গাড়ির ডাইমেনশন কিন্তু দুটোরই এক, কিন্তু i20 যেহেতু হুইল বেসটা একটু লম্বা বেশি, সেই কারণে একটু বেশি জায়গা লাগে টার্ন নিতে। যদি সিটিংয়ের কথা বলি, সিটিংয়ের দিক থেকে কিন্তু আল্ট্রোজের সিটিং কিন্তু i20 থেকে একটু উঁচু। হ্যাঁ, আল্ট্রোজের সিটিং কিন্তু i20 থেকে একটু উঁচু। i20 কিন্তু আরেকটু নিচু সিটিং, আল্ট্রোজে একটু উঁচুতে সিটিং। আপনারা একটা ড্রাইভ রিভিউ আছে, এটা ওখানে দেখলেও বুঝতে পারবেন। আমার কলিগ যেখানে ড্রাইভ করেছে আমার আল্ট্রোজ, সেখানে কিন্তু ওই জিনিসটা বলেছে যে সিটিংটা কিন্তু একটু উঁচু। তো যাই হোক, একটা ব্যাপার। আর তবে এটারও একটা ফ্যাক্টরও আছে, আমি একটা কুশন সিটে রয়েছে আমার, যে কারণে কিছুটা উঁচু। কিন্তু তার ছাড়াও, কুশন ছাড়াও যদি বলেন, সেক্ষেত্রেও কিন্তু আমি i20 যখন ড্রাইভ করলাম একদম ম্যাক্সিমাম হাইটে রেখে ড্রাইভ করেছি, তাতেও কিন্তু আমার মনে হয়েছে যে বেশ নিচে বসে আছি। এবার পয়েন্টে আসি, ইঞ্জিনের পারফরমেন্স।
দেখুন ইঞ্জিনের পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে অবশ্যই হুন্ডাই কাপ্পা যেটা 1.2 লিটার যেটা ইঞ্জিন, এটা অনেক পুরনো ইঞ্জিন এবং এস্টাবলিশড ইঞ্জিন। আর এই ইঞ্জিন খুব রিফাইন্ড ইঞ্জিন, মানে রিফাইন্ডের থেকেও বড় কথা হচ্ছে যে গাড়ির ইনসুলেশন হুন্ডাইয়ের ভীষণ ভালো, যে কারণে ভেতরে খুবই সাইলেন্স থাকে, খুব সাইলেন্স থাকে। সেক্ষেত্রে আল্ট্রোজে একটু খুব একটা লাইট নয়েজ পাওয়া যায় যদি দুটোকে তুলনা করা যায়। তুলনা না করলে আপনি কোনো নয়েজ পাবেন না। কিন্তু i20 তুলনায় যদি দেখি অবশ্যই i20 একটু বেশি সাইলেন্ট। আর এখানে যদি আমি বলি, যদি এটাকে আপনি স্কেলে মাপতে চান, আমি বোঝানোর জন্য বলছি আর কি, তাহলে ধরুন যদি i20 কেবিনের যদি সাইলেন্সকে যদি আমি 80 দিই, সেখানে আল্ট্রোজ আপনার 60-65 পাবে, ঠিক আছে। এইভাবে আপনি 100 যদি মার্কস বলি, আর ওখানে 180 এলে অল্টোজ হচ্ছে 60 না 65 ধরুন, 65 কি 70 এরকম হবে। তো একটা ব্যাপার আছে। তবে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু আল্ট্রোজ একটা 3 সিলিন্ডার ইঞ্জিন আর i20 একটা 4 সিলিন্ডার যেটা কাপ্পা ইঞ্জিন, 4 সিলিন্ডার ইঞ্জিন, তো ওখানে কিন্তু ইঞ্জিনের সাউন্ড এলেও যখন আপনি রেভিং করছেন না, ইঞ্জিনের সাউন্ড আসে, আল্ট্রোজেও আসে, i20তেও আসে, কিন্তু ওটা সাউন্ডটা অনেক বেশি স্মুথ লাগে। যেখানে এটা 3 সিলিন্ডার ইঞ্জিন হওয়ায় এখানে কিন্তু যে সাউন্ডটা আছে, সাউন্ডটা একটু হার্স লাগবে। তো হার্সনেস যদি বলেন, হার্সনেসের দিক থেকে কিন্তু একটু বেশি নয়েজি ফিলিংটা কিন্তু এই কারণে হয়, নাহলে কিন্তু নয়েজের খুব একটা তফাৎ নেই। হ্যাঁ, ওটা অবশ্যই সাইলেন্ট অবশ্যই এটার থেকে বেশি, কিন্তু খুব যে নয়েজের ডিফারেন্স আছে তা নয়। ইঞ্জিনের পারফরমেন্সে চলে আসি। যদি ইনিশিয়াল পিক আপে বলেন, ইনিশিয়াল পিক আপে কিন্তু আল্ট্রোজের পিক আপ, ইনিশিয়াল পিক আপ সেটা কিন্তু i20 থেকে বেটার। আর এমনি ইন গিয়ার পিক আপও যদি আপনি বলেন বিভিন্ন গিয়ারে, সেক্ষেত্রে কিন্তু i20 একটু স্লাইডলি বেটার, স্মুথভাবে চলে আল্ট্রোজের থেকে। আর এমনি বিশাল কোনো ডিফারেন্স নেই, চালাতে গেলে বোঝা যাবে। পিক আপে কিন্তু এমনি কোনো ডিফারেন্স নেই, মানে যদি আপনি বিভিন্ন গিয়ারে যদি বলেন তাহলে কিন্তু পিক আপে খুব একটা ডিফারেন্স পাবেন না। i20রও কিন্তু 3rd 4th গিয়ার থেকে তুলতে, গাড়ি একদম লো স্পিড থেকে তুলতে সমস্যা হয়, যেটা এখানেও হয়। আর টপ গিয়ারে তো ওভারটেকের কথা ভাবতে পারবেন না। কাজেই খুব যে পারফরমেন্সের ডিফারেন্স আছে তা একদমই নয়, বরং ইনিশিয়াল পিক আপ আমি বলবো আল্ট্রোজের অনেক বেটার। আপনারা ওই ভিডিওটাতেও দেখতে পারেন যেখানে আমার কলিগ চালিয়েছে, ও কিন্তু একই কথা বলেছে। এবার চলে আসি বুট স্পেস। আল্ট্রোজের বুট স্পেস অবশ্যই i20 থেকে সামান্য হলেও বেশি। তো এটা প্র্যাকটিক্যালিটির দিক থেকে যদি দেখেন তাহলে কিন্তু মোটামুটি একই বুট বলা যায়, দুটো গাড়িরই খুব একটা বুটের ডিফারেন্স নেই। এর পরের পয়েন্টে বলি, গাড়ি চলতে কেমন, চলার মধ্যে কি ডিফারেন্স আছে। দেখুন অল্ট্রোজ আর i20 মধ্যে চলার মধ্যে কিন্তু সেরকম কোনো ডিফারেন্স নেই। দুটো গাড়ি কিন্তু বেশ স্টেবলভাবে চলে। i20 খুব স্টেবল গাড়ি, এটা নিয়ে কোনো ডাউট নেই, এবং হাইওয়েতে খুব সুন্দর চলে, দারুণ হাই স্পিডেও ভালো স্টেবিলিটি থাকে। তবে হ্যাঁ, একটা ডিফারেন্স আছে, এটা হচ্ছে i20-র সাসপেনশন একটু সফট টাইপের, যে কারণে কিন্তু রাস্তায় কিন্তু ওপর নিচ যেটা থাকে না আনডিলুয়েশন, সেই আনডিলুয়েশনে কিন্তু গাড়ি কিন্তু একটু বাম্পি ফিল হয়। আর সাসপেনশন সফট বলে একটু কমফোর্টেবল, রাইড একটু কমফোর্টেবল, কিন্তু সেটাই আবার খারাপ রাস্তায় একটু জোরে চালালে আবার সেটা আবার একটু অন্যরকম একটু পেনফুল হয়ে যায়। তো সফট হওয়ার জন্য গাড়ি একটু দোলে, এই ব্যাপারটা আছে সামান্য, খুব বেশি নয়। কিন্তু গাড়ি খুবই স্টেবল, মানে এতটাও সফট সাসপেনশন নয় যেটা খুব সমস্যার হবে। তবে আল্ট্রোজের সাসপেনশন কোয়ালিটি আমার আর একটু বেটার লাগে, কারণ রাইড কোয়ালিটি যদি দেখি, রাইড কোয়ালিটির দিক থেকে আল্ট্রোজ আর একটু বেটার i20 থেকে। যদি i20 খুব একটা পেছনে থাকবে না, এটাও 18-20 তফাৎ। এবার যে পয়েন্টে আসি সেটা হচ্ছে মাইলেজের পয়েন্টের দিক থেকে দেখতে গেলে বলবো অনেকটা কিন্তু ডিফারেন্স। কারণ আমি 90 কিলোমিটার প্রায় চালালাম, সেম স্টাইলে আমি যেভাবে আল্ট্রোজ চালাই, একই আমার সেম ড্রাইভিং প্যাটার্ন একই। তো সেম ড্রাইভিং প্যাটার্নে ওই যে রাস্তায় আমরা চলেছি, ওই রাস্তায় কিন্তু আল্ট্রোজ আমার 20 আশপাশে মাইলেজ দিয়ে দেয়, অন্তত MID-তে দেখায় 20, যেটা হচ্ছে প্রায় 18.5-19 মতো হয় অ্যাকচুয়াল ট্যাঙ্ক টু ট্যাঙ্ক। সেইটা কিন্তু আমি i20-তে কিন্তু খুব লাইট ফুটের ড্রাইভিং করেও 15.5 ওপর নিয়ে যেতে পারলাম না, 15.5 15.6 ম্যাক্সিমাম উঠেছিল। তো ওটাকে যদি আমি MID মাইলেজ বলতে পারেন, এবার ওটা রিয়েল ওয়ার্ল্ডে হয়তো আপনার 15 বা 14.5 আশপাশে হবে। তো এখানে কিন্তু একটা ভালো 4-5 kmpl একটা ডিফারেন্স, কিন্তু 5 বলবো না, তো ওই 3.5-4 kmpl মতো একটা কিন্তু মাইলেজের ডিফারেন্স আছে। এবং i20 সত্যি মাইলেজটা কিন্তু কম। আমরা এটা জানি কাপ্পা ইঞ্জিনের মাইলেজ কিন্তু অতটা ভালো নয়, কিন্তু তবুও জানি না, এটা হাইওয়েতে চালালে হয়তো একটু বেটার হবে। আমরা সিঙ্গেল রোডই ছিল, তো সিঙ্গেল রোডে ওরকমই আমার খালি সিঙ্গেল রোডে কিন্তু আল্ট্রোজ মোটামুটি 20+ মাইলেজ দিয়ে দেয়। আর এতে হলে হাইওয়ে হলে তো 24-25 এমনি MID-তে শো করে, যদি সিডেডলি ড্রাইভ করা হয়। সেটা কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা নেই, এবং এটা আমি একদম শিওরলি বলতে পারি i20-তে কিন্তু আপনি ওই 20+ মাইলেজ পেতে গেলে আপনার 55-60 এরকম স্পিডে চালাতে হবে, নাহলে আপনি 20+ মাইলেজ আপনি পাবেন না হাইওয়েতে দিয়ে চালান। তো এই ছিল আমার কিন্তু i20 চালানোর যে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, যাতে আল্ট্রোজের সাথে i20 যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স সেটা আপনাদের কিছুটা হলেও ক্লিয়ার হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন,
কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে সিভিক সেন্সে একটা নতুন ভিডিওয়, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।